বিসিএস প্রিলিমিনারি 44তম আজকে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল, অংশগ্রহণকারী প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের সামনে আসতে পেরে ভালো লাগছে। তো এই ভালো লাগাটা আরো ভালো হবে যদি সমাধান পাওয়ার পর সবাই হাসি মুখে থাকে। তো আশা করি ব্যর্থতা সফলতা সবকিছু মিলিয়ে চূড়ান্ত একটা সফলতা আমাদের আসবে, এই আশা নিয়ে আজকের সমাধান দেওয়া শুরু করব। গাণিতিক যুক্তি অংশের আমার হাতে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে সেট 4, বাংলা নাম সম্ভবত হেমন্ত। তো আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন কোশ্চেন। যদি সেট না মিলে সেই ক্ষেত্রে স্ক্রিন থেকে আপনারা কোশ্চেন দেখে নেবেন। যেমন আমি দেখতে পাচ্ছি আমার যে কোশ্চেনটা হাতে আছে সেই অনুযায়ী গণিত শুরু হবে 91 নম্বর প্রশ্ন থেকে শুরু হবে। তো আপনারা প্রশ্ন স্ক্রিনে দেখেছেন, আমি আমার হাতে কোশ্চেন আছে, আমি সেটা দেখে লিখব। তো 91 নম্বর প্রশ্নটার কথা বলছিলাম, লগ থেকে এই প্রশ্নটা আসছে এবং 9-10 এর বইয়েরই অঙ্ক বলা যায়, কারণ এই ধরনের অঙ্ক 9-10 এর বইয়ে বেশ আছে। তো কোশ্চেনটা আমি আগে লিখি। 2 log 10 to the power 5 plus log 10 to the power 36 minus log 10 to the power 9। প্রশ্ন ছিল যে এর মান কত। তো এখানে আমরা যদি উত্তর দেই যে উত্তরটা কত, ব্যাখ্যা অবশ্যই আমরা দেখব। তো উত্তর হচ্ছে 2। এখন এটা কিভাবে হলো তার জন্য আমরা এখন একটু গাণিতিক হিসাব নিকাশ দেখব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টা টার্ম আছে, 3টা লগ আছে, তার 3টার মধ্যে 2টা হচ্ছে দেখতে একই রকম, অর্থাৎ প্রত্যেক লগের কোএফিসিয়েন্ট আছে 1, বাট এখানে 2। এই জন্য শুরুতে আমরা এই 2টাকে পাওয়ার হিসেবে, অর্থাৎ 10 টু দ্য পাওয়ার 5 তার উপরে হচ্ছে পাওয়ার 2, অর্থাৎ এই 2টাকে আমরা এখানে নিয়ে গেলাম সূত্র অনুসারে। প্লাস log 10 to the power 36 minus log 10 to the power 9। এখানে আমরা log 10 আর 5 স্কয়ার is equal to 25 লিখে দিতে পারি, প্লাস log 10 to the power 36 minus log 10 to the power 9। তো আমি এখানে একটু দ্রুত করার চেষ্টা করব, ক্লাসে যেভাবে আমরা বিস্তারিত ব্যাখ্যা দেই হয়তো সেভাবে দিতে পারবো না, কারণ আমাদের আরো অনেক প্রশ্নের সমাধান দিতে হবে এবং বিজ্ঞ শিক্ষক মণ্ডলী এখানে অপেক্ষা করছেন, তারা উত্তর দিবেন। তো এবার আমরা সূত্র ব্যবহার করব। আমরা জানি যে লগ এর ফর্মুলায় প্লাস থাকলে পরে গুণ আকারে আসে আর মাইনাস থাকলে ভাগ আকারে আসে। এই জন্য আমি এখানে একবারে লিখে দিতে পারবো যে log 10 এটা হচ্ছে ভিত্তি, এরপরে 25 into 36। এটা কেন? কারণ এই লগের সাথে এই লগের যোগ চিহ্ন আছে তাই গুণ, আর ওটা আছে বিয়োগ তাই ওটা আসবে ভাগ আকারে। আমি একটা লাইন স্কিপ করে দিলাম। তো একটা লাইন স্কিপ করে দেওয়ার কারণে এখন যা হিসাব আসতেছে, আমরা যদি 9 দিয়ে 36 কে কেটে দেই, যদিও কাটাকাটি এটা শোভনীয় হয়, হিসাবে রাখলাম 9 দিয়ে কাটলে 4, 4 25 100। তাহলে আমরা এখানে লিখতে পারি 10 টু দা পাওয়ার 100, আর 100 কে আমরা লিখতে পারি 10 স্কয়ার। অর্থাৎ 9 দিয়ে 36 কে কাটলে 4, 4 25 100, 100 কে আমরা লিখতে পারি 10 স্কয়ার। কারণ আমাদের লক্ষ্য ছিল যে এনিহাউ লগের ভিত্তি আর শক্তি সমান করব, আর স্কয়ারটা এই যে বাম পাশে কোএফিসিয়েন্ট আকারে চলে আসলো। ফলে 2 into 1 আমরা জানি, রেজাল্টটা নিচে লিখি, রাইট সাইডে সম্ভবত 2 into 1 is equal to 2। তাহলে আমরা শুরুতে বলেছিলাম যে এই প্রশ্নের উত্তর 2 অর্থাৎ ক। তাহলে আমরা যাচাই করে নেওয়ার সুযোগ পেলাম। পরবর্তী কোশ্চেন, পাটিগণিতের একটি কোশ্চেন, পার্সেন্টেজ ভিত্তিক, অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। তো এখানে বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। এই কথাটাকে অন্যভাবে বলা যায় যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অর্ধেক। তাহলে প্রশ্ন 92, এখানে বলছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, অর্থাৎ বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্যের অর্ধেক। তাহলে ধরা যাক বা মনে করি ক্রয় মূল্য 100 টাকা, অতএব বিক্রয় মূল্য 100/2।
সমান 50 টাকা। তাহলে লক্ষ্য করেন ক্রয় মূল্য বড় বিক্রয় মূল্য ছোট, অতএব ক্ষতি হয়েছে। তাহলে আমরা বলতে পারি ক্ষতির পরিমাণ 100 মাইনাস 50 টাকা ইজিক্যাল টু 50 টাকা। তো যেহেতু ক্রয় মূল্য 100 টাকা ধরেছি, অতএব পার্সেন্টেজ নতুন করে বের করার প্রয়োজন হবে না, কারণ আমরা জানি লাভ ক্ষতি যা কিছু ঘটে তা ইনভেস্টমেন্ট বা ক্রয় মূল্যের উপর ঘটে। আর ক্রয় মূল্য যেহেতু সরাসরি 100, অতএব এটাকে আমরা এখন বলতে পারি অতএব ক্ষতির পরিমাণ 50%, শতকরা ক্ষতি 50%। পরবর্তী কোশ্চেন 93। এটা একটা আপনাদের যারা প্লি দিয়ে আসেন একটা চ্যালেঞ্জিং কোশ্চেন ছিল, কারণ এই অঙ্কটা মূলত উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা করে থাকে, ফাংশনের অঙ্ক। 93 নম্বর প্রশ্ন যে একটি ফাংশন, আমি একটু পড়ে শোনাই, বাস্তব সংখ্যার একটা সেট থেকে আরেক সেটে বর্ণিত ফাংশন, যেখানে বলছে f of x সমান 2x plus 1 এইভাবে সংজ্ঞায়িত। তাহলে f ইনভার্স 2 কত, অর্থাৎ x এর ইনভার্স ফাংশনের মান চাচ্ছে। যেখানে দেখা যাক কিভাবে ব্যাখ্যা দিয়ে উত্তরটা দেয়া যায়। তো এই প্রশ্নের উত্তর যদি আমরা এক কথায় বলতে চাই তাহলে বলবো হাফ। যেহেতু কোশ্চেনটা একটা মৌলিক এবং নতুন কোশ্চেন, অতএব এর পরিপূর্ণ ব্যাখ্যা দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি y is equal to f of x is equal to 2x plus 1। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে y কে টেনে আনলেন কেন? তো যেহেতু ফাংশন সবসময় বর্ণিত হয় দুইটা চলকের মধ্যে, একটা স্বাধীন আর একটা অধীন। তো এখানে অধীন চলক y উজ্জ ছিল, সেটাকে আমরা এখন প্রকাশ্যে নিয়ে আসলাম। তাহলে আমরা বলতে পারি বা y is equal to 2x plus 1 বা y minus 1 is equal to 2x বা 2x is equal to y minus 1। অতএব x সমান y minus 1/2। এখান থেকে আমরা এই ইনভার্স ফাংশন যখন আমরা বের করি তখন আমরা এই কাজটা করে থাকি, অর্থাৎ এখন আমরা এই লাইন থেকে লিখতে পারি যে f ইনভার্স x is equal to, চলক পরিবর্তন করব, y কে x দ্বারা প্রতিস্থাপন করব, সেই ক্ষেত্রে x minus 1/2। অতএব f ইনভার্স 2, x এর পরিবর্তে বাম পক্ষ ডান পক্ষ দুই পক্ষেই 2 বসিয়ে দেব, ভাগ 2 is equal to 1/2, that is half। তাহলে আমরা বলতে পারি 93 নং প্রশ্নের উত্তর খ। এবার দেখা যাক 94 নং কোশ্চেন, জ্যামিতির একটি কোশ্চেন। আমি তোলার জন্য পর্যাপ্ত সময় যেভাবে ক্লাসে দিয়ে থাকি আমরা এখানে সেভাবে দিতে পারবো না, কারণ আরো অনেক কোশ্চেনের সমাধান দিতে হবে। তো এই জন্য কাইন্ডলি আপনারা ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন। কোশ্চেন নম্বর 94, জ্যামিতির একটা কোশ্চেন। এখানে বলা হচ্ছে যে ত্রিভুজ ABC সমদ্বিবাহু যার বি কোণটা 48। এখন আপনারা বলতে পারেন যে সমদ্বিবাহু তো এখানে কোথাও বলা নাই, কিন্তু লক্ষ্য করেন এখানে বলা আছে যে AB সমান AC, বলা আছে AB সমান AC, দ্যাট ইজ সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজ আবার বলছে বি কোণের পরিমাপ 48 ডিগ্রি। এইটা যদি 48 ডিগ্রি হয় আর AB সমান যদি AC হয়, তাহলে অবশ্যই সমান সমান বাহু সংলগ্ন কোণ দুইটাও সমান হবে। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, এটা আমরা জানি, তাই না? তাহলে কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে বাংলায় লেখা আছে, তাহলে আমি বাংলায় লিখি 180 ডিগ্রি। এখন A আর B আর C এই দুটো হচ্ছে 48 48 করে, তাহলে কোণ A প্লাস 48 যোগ 48 ইজ ইকুয়াল টু 180 और कोण A प्लस 96 इज इक्वल टू 180 और कोण A इज इक्वल टू 180 डिग्री माइनस 96 डिग्री। তাহলে কোণ A এর মান পাওয়া যাচ্ছে 84 ডিগ্রি। A এর মান 84 ডিগ্রি। তাহলে আমরা এখানে 84 ডিগ্রি লিখতে পারি। এখন দেখেন এখানে আরেকটা কথা বলেছে যে AB এবং AC কে এমন ভাবে E আর F রেখা ছেদ করবে যেন এই EF
আর বিসি সমান্তরাল হয়, তাহলে সমান্তরাল যদি হয় তাহলে অবশ্যই এই সি কোণের মান আর এফ কোণের মান সমান হবে। তাহলে সি কোণ যেহেতু 48, তাহলে এফ কোণের মানও 48 ডিগ্রি হবে। এখন কোশ্চেন করছে এইভাবে যে কোণ এ প্লাস কোণ এএফই, কোণ এএফই কত ডিগ্রি এটা জানতে চাচ্ছে। এখন চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে এ হচ্ছে আমরা বের করেছি 84 ডিগ্রি, তাহলে আমরা এখানে 84 প্লাস এএফই, তাহলে এএফই দ্যাট ইজ এই 48 ডিগ্রি, তাহলে 48 ডিগ্রি। তাহলে 48 আর 84 যোগ করব, 8 আর 4 12 2 হাতে 1, 8 আর 4 12 1 13 132। তো আমরা লক্ষ্য করছি যে ক অপশনে 132 ডিগ্রি আছে, সুতরাং আমাদের উত্তর হবে ক, যা 132। আশা করি আপনারা স্ক্রিনশট নিয়েছেন, আমি মুছে দেব। 95 নম্বর প্রশ্ন, এখানে আরেকটা লগের প্রশ্ন দেখা যাচ্ছে যে log 10 to the power x is equal to -1। এই কোশ্চেনটা ডেফিনেশন ভিত্তিক কোশ্চেন, অর্থাৎ লগের ডেফিনেশনের সাথে জড়িত। আমরা জানি 5 নম্বর সূত্র লগের, যে লগ যখন থাকে না তখন ভিত্তিটা স্থির থাকে আর বাকি দুইটা আইটেম অর্থাৎ এই x এবং 1 এরা পরস্পর জায়গা বিনিময় করে। তাহলে -1 আসবে x এর কাছে আর x টা যাবে -1 এর কাছে। দ্যাট ইজ 1/10 is equal to x, বা x সমান সমান 1/10 বা 0.1। তো আমরা লক্ষ্য করতেছি যে এই 0.1 ক অপশনে আছে, সুতরাং 95 নম্বর প্রশ্নের উত্তর আমরা দেব ক। পরবর্তী কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নম্বর 96। এটা একটা চ্যালেঞ্জিং কোশ্চেন ছিল, যদিও সমান্তর ধারার কোশ্চেন, কিন্তু যারা করে উত্তর দেবে তাদের জন্য চ্যালেঞ্জিং কোশ্চেন ছিল। এখানে বলা হচ্ছে -5, তারপরে আছে p, তারপরে আছে q, তারপরে আছে 16। এইখানে বলা হচ্ছে যে সমান্তর অনুক্রমে যদি থাকে এই সিকোয়েন্স, এটা যদি সমান্তর অনুক্রমে থাকে তাহলে p q এর মান কত হবে। তো আমরা যদি এক কথায় উত্তর দেই আমরা বলবো উত্তর হবে খ, অর্থাৎ 29, p এর মান 2 আর q এর মান 9। এখন যদি ব্যাখ্যা কেউ চায়, আমি অবশ্যই ব্যাখ্যা দেওয়া উচিত এটা মনে করছি, কারণ কোশ্চেনটা সবাই সমাধান স্বাচ্ছন্দ্যে পারবে না। তো কিভাবে সমাধান দেব? আমরা সমাধান দেব এইভাবে যে আমরা জানি যে সমান্তর অনুকরণ বা ধারা যে কোনো তিনটা পদ এর প্রান্তীয় দুইটা পদের মধ্যক আছে মাঝেরটা, মধ্যক বলতে মাঝেরটা, অর্থাৎ এই -5 আর q এর গড় হবে এই p। তাহলে আমরা বলবো যে প্রদত্ত শব্দটি লিখবো, প্রদত্ত অনুকরণটি সমান্তর হলে এই দুটার গড় অর্থাৎ -5 প্লাস q, আর গড় বলতে আমরা গাণিতিক গড়কে বোঝাই, এটা p হবে, এবং এই লাস্টের তিনটার গড় অর্থাৎ এই তিনটার গড়, এই p এবং 16 এর গড় p প্লাস 16/2 ইজ ইকুয়াল টু q হবে। এইখান থেকে আমরা এখন দুইটা সমীকরণ বের করে আমরা মান পেয়ে যাব। -5 প্লাস q ইজ ইকুয়াল টু 2p, q মাইনাস 2p ইজ ইকুয়াল টু 5। এটা যদি হয় 1 নং, এখান থেকে আমরা পাই p প্লাস 16 ইজ ইকুয়াল টু 2q, বা 2q মাইনাস p ইজ ইকুয়াল টু 16। তো আমরা 1 নং সমীকরণ আর 2 নং, এখনো 2 নং আমরা দেইনি, কেন? কারণ আমাদের টার্গেট হচ্ছে 1 নং থেকে 2 নং বিয়োগ করব, সেই ক্ষেত্রে এখানে আছে 2p আর এখানে আছে p, তাহলে আমরা 2 দিয়ে গুণ করি, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 4q মাইনাস 2p ইজ ইকুয়াল টু 32। এটা 2 নং। তো আমরা কি করলাম, উভয় পক্ষে 2 গুণ করলাম। এবার আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই। এখন আমরা লিখতে পারি 2 নং থেকে 1 নং বিয়োগ করে, তাহলে কি পাই, 4q মাইনাস 2p ইজ ইকুয়াল টু 32।
এটা হচ্ছে 2 নম্বর। এখান থেকে বিয়োগ করবা 1 নং। q minus twice p is equal to 5। তো বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ করে দেই, প্লাস মাইনাস। তাহলে 4q থেকে q গেলে 3q, আর এই 2p কাটা is equal to 27। অতএব q is equal to 27/3 is equal to 9। তাহলে লক্ষ্য করেন যে আমরা q এর মান 9 পেয়ে গেছি। এখন এই 9 যদি আমরা 1 অথবা 2 যে কোনো সমীকরণে বসিয়ে দেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা p এর মান 2 পেয়ে যাব। 1 নং এ q সমান 9 বসিয়ে q minus twice p is equal to 5। তো q এর মান 9, 9 minus 2p is equal to 5, or twice p is equal to 9 minus is equal to 4। অতএব p is equal to 4/2 is equal to 2। তাহলে আমরা এখন বলতে পারি যে 96 নং প্রশ্নের উত্তর খ আমরা যথার্থই সঠিক দিয়েছি। 97 নম্বর প্রশ্ন, এটা আরেকটা চ্যালেঞ্জিং কোশ্চেন ছিল আমাদের স্টুডেন্টদের জন্য, কারণ এটা কমপ্লেক্স নাম্বারের কোশ্চেন, উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা এগুলো করে থাকে। তো যেহেতু এটা এসেছে 41 সম্ভবত বা 43 একটা কোশ্চেন এরকম ছিল, তো একটু চ্যালেঞ্জিং ছিল। আমি এটা পূর্ণ ব্যাখ্যা দেব। প্রশ্ন নম্বর 97, এখানে কোশ্চেন করা হয়েছে যে i to the power -49 is equal to what, অর্থাৎ এর মান কত। বাংলায় কোশ্চেন করছে যে এর মান কত। তো আমরা কিন্তু একটা কথা জানি যে i স্কয়ার সমান সমান -1, অতএব i to the power 4 is equal to +1। অর্থাৎ i স্কয়ার is equal to -1 এটা হচ্ছে আমরা জানি, আর i to the power 4 is equal to +1 এটা আমরা তৈরি করেছি, বা আমরা এখান থেকে এটা আমরা লিখতে পারি। এখান থেকে আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে এই কাল্পনিক সংখ্যা i এর যদি পাওয়ার 4 বা 4 এর গুণিতক হয়, তাহলে তার রেজাল্ট আসবে 1। 4 বা 4 এর গুণিতক, কারণ i to the power 4 is equal to 1। অতএব i এর পাওয়ার যখন 4 বা তার গুণিতক, তখন রেজাল্ট 1 আসবে। তাহলে এবার আমরা এই রাশিটাকে লিখতে পারি যে 1/i to the power 49। এখন আপনারা একটু চিন্তা করেন যে 49 এর থেকে একটু ছোট, ইমিডিয়েট ছোট কোন সংখ্যা যা 4 এর গুণিতক, তাহলে অবশ্যই প্রশ্ন হবে সেটা 48। তাহলে আমরা লিখতে পারি i to the power 48 into i। আর আমরা জানি যে i এর পাওয়ার যদি 4 এর গুণিতক হয় সেটা হয় 1 into i, that is 1/i। এখন 1/i উত্তর লেখা যাবে না, আমরা উপরে নিচে i গুণ করব, তাহলে i স্কয়ার আসবে নিচে, উপরে আসবে i, আর i স্কয়ারের মান হচ্ছে -1, that is -i। অতএব প্রশ্ন নম্বর 97 এর সঠিক উত্তর -i, যা খ অপশনে আছে। অতএব আমাদের উত্তর হবে ঘ। এবার আমরা পরবর্তী কোশ্চেন 98 এ চলে যাব। এখানে আরেকটা গড় ভিত্তিক কোশ্চেন দেখতে পাচ্ছি। বলছে যে 18 এবং 72 এর গুণোত্তর গড় কোনটি। গুণোত্তর গড় বলতে জ্যামিতিক গড়কে বোঝাচ্ছে। আমরা জানি যে দুটি সংখ্যা a আর b এর গুণোত্তর গড় হচ্ছে a * b, তারপরে তার বর্গমূল। তাহলে আমরা এই 98 নম্বর কোশ্চেনের উত্তর দিতে গিয়ে আমরা যাদের গুণোত্তর গড় বের করব তাদের অবশ্যই গুণ করে দেব। 18 এইভাবেই থাক, 72 কে লেখা যায় 18 গুণ 4, 18 গুণ 4, that is 18 স্কয়ার, আর 4 কে লেখা যায় 2 স্কয়ার, রুটের কারণে স্কয়ার গুলো সব শেষ। 18 গুণ 2 is equal to 36। তো আমরা দেখতে পাচ্ছি গ অপশনে 36 আছে, অতএব সঠিক উত্তর 36। প্রশ্ন 99 নম্বর প্রশ্ন। এই কোশ্চেনটা একটা পরিচিত কমন কোশ্চেন, যা 9-10 এর বইয়ে আছে। প্রশ্ন করা হয়েছে যে এই ধারাটা n সংখ্যক পদের যোগফল কত। তো অনেক ছাত্র আছে যারা একটু কম পড়াশোনা করে, তাদের সমস্যা হয় এটা সমান্তর না গুণোত্তর, এটা নিয়েই প্রশ্ন থাকে তাদের মধ্যে। মনে রাখবেন এটা গুণোত্তর ধারা। তাহলে আমরা আগে আর বের করব, কারণ সমষ্টি যখন নির্ণয় করতে বলে তখন আমরা আগে আর বা সাধারণ অনুপাত বের করি। আর সাধারণ অনুপাত বের করার জন্য
আমরা যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ দেই, তাহলে আমরা -1 কে তার আগের পদ +1 দিয়ে ভাগ দিলাম এবং ভাগ দিয়ে দেখলাম রেশিও হচ্ছে -1। -1 যা অবশ্যই 1 থেকে ছোট। অতএব আমরা সমষ্টির দ্বিতীয় সূত্রটা গ্রহণ করব। তাহলে Sn = 1 - r টু দা পাওয়ার n, 1 - r, আর এর সাথে থাকবে প্রথম পদ গুণ আকারে। এই হচ্ছে সমষ্টির দ্বিতীয় সূত্র, যেখানে রেশিওটা 1 থেকে ছোট। আর এখানে প্রথম পদ a তো +1 দেওয়াই আছে পদ সংখ্যা n, সুতরাং আমরা রেজাল্ট যদি বসিয়ে দেই তাহলে 1 - 1 টু দা পাওয়ার n, নিচে আছে 1 পাওয়ার -1 আর প্রথম পদ 1। তাহলে পাওয়া যাচ্ছে 1 - 1 টু দা পাওয়ার n আর 1 প্লাস মাইনাস এ প্লাস is equal to half into 1 - 1 হোল টু দা পাওয়ার n। এইটাই হচ্ছে আমাদের সমষ্টি। তো আমরা দেখতে পাচ্ছি ঘ অপশনে এই উত্তরটা আছে। অতএব 99 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ। এবার একটি বহুভুজ বিষয়ক প্রশ্ন 100 নম্বর, প্রশ্ন নম্বর 100। এখানে বলছে যে একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ 168 ডিগ্রি। তো সুষম বলতে প্রত্যেকটা বাহু সমান, কোণ সমান। তো আমরা জানি যে বহুভুজের বাহু সংখ্যা আর কোণ সংখ্যা সমান। একটা বহুভুজের যতগুলো বাহু থাকে ততগুলো কোণ থাকে। তো বাহু সংখ্যা যদি n হয় তাহলে সূত্র বলতেছে 360 ভাগ 180 মাইনাস অন্তঃকোণ। এইটা হচ্ছে সূত্র যে বহুভুজ সুষম বহুভুজের বাহু সংখ্যা অথবা কোণের সংখ্যা n = 360 ভাগ 180 মাইনাস অন্তঃকোণ। তাহলে 360 ভাগ 180 আর অন্তঃকোণ এখানে বলা হচ্ছে 168 ডিগ্রি। 360 ভাগ এখানে 180, তাহলে 180 থেকে যদি 168 বাদ দেই, এখানে 180 আর এখানে বিয়োগ 168। তো বিয়োগ করলে আসে 12 আর 360 কে 12 দিয়ে ভাগ করলে আসে 3 × 12 = 36। তার মানে বোঝা যাচ্ছে এই বহুভুজটা 30টা বাহু আছে। সঠিক উত্তর দেখা যাচ্ছে ক অপশনে আছে। অতএব আমাদের সঠিক উত্তর হবে ক 30। প্রশ্ন নম্বর 101। এখানে সমবাহু ত্রিভুজের একটা কোশ্চেন দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে বাহুর দৈর্ঘ্য 2 বলেছে। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু, প্রশ্ন নম্বর 101, হাফ ইনটু ভূমি। ভূমি বলছে ভূমি হচ্ছে বাহুর দৈর্ঘ্য আর উচ্চতা বলছে x। আর আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 বাহু স্কয়ার, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য 2 দেয়া আছে। তো লক্ষ্য করেন, যদি আমরা 101 নম্বর প্রশ্ন সমবাহু ভিত্তিক একটা প্রশ্ন, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, উচ্চতা x দেয়া আছে। আবার আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 বাহু স্কয়ার। তাহলে এই এখানে 2 2 কাটা x থাকে বাম পক্ষে, আর এখানে 2 স্কয়ার মানে 4, তো 4 4 কাটা থাকে √3। তার মানে এই সমবাহু ত্রিভুজের উচ্চতা x এর মান হচ্ছে √3, তা যেটা আছে খ অপশনে। অতএব সঠিক উত্তর খ। প্রশ্ন নম্বর 102। এখানে একটা সমীকরণ, সূচকীয় সমীকরণ এইভাবে দেয়া আছে যে x⁻³ আর বর্গমূলের বাহুর মধ্যে আছে 4 = 2 হলে x⁻³ এর মান কত? তাহলে সূচকীয় সমীকরণ যদি একটু সরল করি তাহলে আমরা লিখতে পারি x⁻³ আর এই রুটের কারণে লিখতে পারি পাওয়ার 1 পাওয়ার 4 = 2, or x টু দা পাওয়ার, ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ হবে 3/4 = 2। উভয় পক্ষকে বর্গ করলাম, বর্গ করলে পরে এই 4 হয়ে যাবে 2 আর এখানে 4। এটাই চেয়েছে যে x টু দা পাওয়ার 3/2 এর মান কত? উত্তর হচ্ছে 4। আমরা দেখতে পাচ্ছি গ অপশনে আছে এই 4, অতএব সঠিক উত্তর 4। এবার সম্ভাবনা থেকে একটা অঙ্ক দেখা যাচ্ছে, প্রশ্ন নম্বর 103। এখানে বলা আছে probability of A = 1/3, probability of B = 3/4,
এবং প্রবাবিলিটি অফ, এখানে আরেকটা কথা বলা আছে এ বি স্বাধীন। তো এ বি স্বাধীন হলে আমরা জানি যে স্বাধীন দুটি ঘটনার ইন্টারসেকশনের সম্ভাবনা তাদের পৃথক পৃথক সম্ভাবনার গুণফলের সমান। তাহলে আমরা মান হিসেবে এ ইউনিয়ন প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান হিসেবে আমরা এইভাবে লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ, এটা সূত্র, এটা আমরা জানি, প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। স্বাধীন ঘটনার ক্ষেত্রে ইন্টারসেকশনের সম্ভাবনা তাদের পৃথক পৃথক সম্ভাবনার গুণফলের সমান, is equal to 1/3 3/4 minus 1/3 into 3/4 is equal to 3 আর 4 এর লসাগু 12 4 প্লাস 3 3 কে 9 মাইনাস 3 9 4 13 13 থেকে 3 গেলে পরে 10 থাকে 10/12 is equal to 5/6। অতএব সম্ভাবনার এই অঙ্কটার উত্তর হবে গ, যেখানে 5/6 আছে, তাহলে সঠিক উত্তর গ। আশা করি আপনারা তুলে নিয়েছেন, স্ক্রিনশট দিয়েছেন। পরবর্তী প্রশ্নে চলে যাব। 104 প্রদত্ত অসমতা। প্রদত্ত অসমতা কি দেওয়া আছে? মডুলাস অফ thrice x plus 2 less than or equal to 7 implies that, আমরা এখন লিখতে পারি, আমরা জানি যে কোন অজানা রাশির পরম মান নির্দিষ্ট সংখ্যা থেকে যদি ছোট হয় তাহলে ওই অজানা রাশির মান নির্দিষ্ট সীমা ধনাত্মক মান থেকে ছোট বা ঋণাত্মক মান থেকে বড়। সুতরাং আমরা লিখতে পারি thrice x plus 2, 7 এর ধনাত্মক মান +7 আর ঋণাত্মক মান -7, অর্থাৎ মডের মধ্যে যেটা ছিল সেটা এই thrice x plus 2 সেটার মান হবে +7 এর ছোট অথচ -7 এর বড়। আর লিখিত প্রশ্ন হলে পরে আমরা ডান পাশে নোট দিতাম যে বাস্তব সংখ্যার পরম মান ধর্ম অনুসারে আমরা এই লাইনটা লিখেছি। এখন আমরা এই 2 কে অপসারণ করব, -7 আর -2, প্রত্যেক পক্ষে আমরা 2 বিয়োগ করতেছি, 7 2, অর্থাৎ প্রত্যেক পক্ষে আমরা 2 বিয়োগ করলাম, তাহলে -9 আর এদিকে মিডল হ্যান্ডে থাকলো thrice x, ওখানে থাকলো 5। এখন আমরা এই 3 কে বাদ দেব, এলিমিনেট করব, তাহলে প্রত্যেক পক্ষকে 3 দিয়ে আমরা ভাগ করব, তাহলে 3 দিয়ে ভাগ করলে এখানে বাম পাশে -3, মিডল হ্যান্ডে থাকলো x আর ডান পাশে থাকলো 5/3। এইটাই আমাদের সমাধান। আমরা দেখতে পাচ্ছি এটা গ অপশনে আছে, অতএব 104 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। এবার গসাগু বিষয়ক একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, প্রশ্ন নম্বর 105। এখানে বলতেছে যে 6a² bc এবং 4a³ b² c²। তো এই ভাষাটা দিয়ে স্টুডেন্টদেরকে একটু বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। তো আমি মনে করি সরাসরি আমরা গসাগু এই সহগ বলতে এই আমরা এই 6 এবং 4 কে বুঝতেছি। তো 4 এবং 6 দুটো ক্রমিক জোড় সংখ্যা, আমরা জানি ক্রমিক জোড় সংখ্যার গসাগু আছে 2। তো এইখানে আমরা অপশনগুলোতে 2 কে দেখতে পাচ্ছি না, অতএব আমরা বলবো যে উত্তর ঘ, উত্তর কোনোটি নয়। তাহলে 105 নিয়ে আর ঝামেলা থাকলো না, ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই, ব্যাখ্যা যতটুকু আমরা বলে ফেলেছি যে 6 এবং 4 এর গসাগু ছিল 2, যেটা কোথাও নেই। এবার তাহলে আমরা পরবর্তী কোশ্চেন যেতে পারি। আমার মনে হচ্ছে গাণিতিক যুক্তির প্রশ্ন এখানে শেষ হয়ে গেছে। আমি নাফিসকে ইনভাইট করব, ছোট ভাই, সে ভালো